নমস্কার বন্ধুরা, স্বাগতম তনুর বাংলা ক্লাসিক স্টোরিতে। আজ আমি নিয়ে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এক অসাধারণ গল্প, দুর্মতি। মানুষ যখন রাগে, অহংকারে না ভেবে সিদ্ধান্ত নেয়, তখন সেই ভুলের দাম অনেক বড় হয়ে যায়। আজকের গল্প তেমনই, এক ভুল চিন্তা, এক জেদ আর তার পরিণতির গল্প। গ্রাম বাংলার মাটির গন্ধ, মানুষের মন আর জীবনের কঠিন সত্য, সব মিলিয়ে এই গল্প তোমাকে ভাবাবে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আমার আজকের গল্প, দুর্মতি। নিশ্চিন্তপুর গ্রামের প্রান্তে হরিচরণ রায়ের ছোট্ট একখানা কোঠা বাড়ি ছিল। সংসারে থাকবার মধ্যে ছিল স্ত্রী আর এক ছেলে। হরিচরণ রায়ের বয়স বছর 30 আর স্ত্রীর বয়স 21 কি 22। হরিচরণ রায় লেখাপড়া তেমন ছিল না জানা, তার উপর নিতান্তই পাড়া গিয়ে মানুষ। কাজেই কোথাও না গিয়ে তিনি বাড়িতে বসেই পৈতৃক আমলের সামান্য একটি জমিজমার খাজনা সম্পন্ন করিতেন। কচু, কুমড়ো, বেগুন পুঁততেন। এতেই 3 প্রাণীর এক প্রকার কষ্টে সৃষ্টে সংসার চলে যেত। পৌষ মাস, খুব শীত। সন্ধ্যার সময় এক দূর প্রজাবাড়ি থেকে খাজনা আদায় করে হরিচরণ বাড়ি ফিরে আসলো। স্ত্রী বিনাপানি উঠোনের তুলসী তলায় সন্ধে দিচ্ছিল। স্বামীকে আসতে দেখে তাড়াতাড়ি তুলসী তলায় প্রণাম সেরে হাসি মুখে কাছে এসে বলল, তবে যে বললে ফিরতে অনেক রাত হবে, আমি এখনো ডাল বাটিনি। হরিচরণ হাতের পুঁটলি নামাতে নামাতে বলল, এলাম চলে, খাজনা তো 1 পয়সাও দিল না, মিথ্যে হয়রান হওয়া। বিনাপানি হাতের প্রদীপটা নামিয়ে রেখে বলল, দাঁড়াও একটু, আমি কুয়ো থেকে টাটকা জল তুলে দিই, তবু একটু গরম হবে। এবার যা শীত পড়েছে, তাতে পুকুরের জলে আর কাজ চলবে না। হরিচরণের ছেলে নিপু বাবার গলার স্বর পেয়ে ঘরের মধ্যে থেকে বেরিয়ে আসলো। মাকে নিশ্চিন্ত মনে তুলসী তলায় প্রদীপ দিতে দেখে সে ঘরের মধ্যে তাকের হাড়ি থেকে আমসত্ত্ব চুরি করতে লাগলো। বাবার গলার স্বরে বুঝল বিপক্ষ সজাগ হয়ে গেছে। সে ক্ষুণ্ণ মনে বাইরে এসে বাবার বড় পুডলিটা দেখে হঠাৎ নিজের অসাফল্যের দুঃখটা ভুলে গেল। বাবাকে সে একটু ভয়ই করত। হঠাৎ কাছে না এসে আঙুল দিয়ে পুডলিটা দেখিয়ে জিজ্ঞাসা করল, বাবা, এতে কি আছে? হরিচরণ বলল, হ্যাঁ রে, এই বাঁদর, এই শীতে একটা গায়ে কিছু দিতে নেই তোর? ওগো, নিপুর সে দোলাইখানা কোথায় গেল? বিনাপানি জলের বালতি নামিয়ে বলল, সেই বিকেল বেলা থেকে বলছি ছেলেকে, ও কি কারোর কথা শোনে? গায়ে দিয়ে দিলেও গায়ে রাখে না। ওই তো কাছের আনলায় দোলাই রয়েছে। সে বেতখানা কোথায় গেল? নিপু মার মুখের দিকে চাইল। বিনাপানি বলল, থাক গে, আজ আর কিছু বলো না। তারপর ছেলেকে কাছে টেনে বলল, এবার ফের কিন্তু যেদিন হবে সেদিন কিন্তু আমি বাবাকে বলে দেব। 1 ঘন্টা পরে দেখা গেল বিনাপানি রান্নাঘরে বসে ডাল বেটে কি একটা পিঠে তৈরির জোগাড় করছে। বাইরের কনকনে শীত থেকে আত্মরক্ষা করবার জন্য হরিচরণ উনুনের পাশে বসে তামাক টানছে ও স্ত্রীর সঙ্গে গল্পগুজব করে সমস্ত দিনের শ্রম নিবারণের চেষ্টা করছে। নিপু ঘুমিয়ে পড়েছে। বিনাপানি হয়তো ভুল শুনেছিল। স্বামী বাইরে যাবার সময় সে শুনেছিল তার ফিরতে রাত হবে,
কাজেই যে ডাল আগে বাটা উচিত ছিল তা সে এখন বাটতে বসেছে। এরপর কখন কি হবে, বীণাপানি অত্যন্ত অপ্রতিভ হয়ে তাড়াতাড়ি করে বাটতে লাগলো। হরিচরণ ভালো করে তামাক সাজতে সাজতে বলল, অত করে তাড়াতাড়ি করছিস কেন রে? না হয় একটু রাতেই খাবো, এই তো সবে সন্ধে, শেষে আঙুল টাঙুল কেটে ফেলবি নাকি? নিতান্ত ঘরোয়া লোক হরিচরণের স্ত্রীর সঙ্গে সম্ভাষণের রীতি এই রকমই। অবশ্য ছেলেপিলের সামনে এবং বাইরের লোকের কাছে সম্ভাষণের অন্য রীতি আছে। এটা নির্জনের একটু গাঢ় রকমের আদরের ডাক। বীণাপানি হেসে বলল, কেন, আঙুল কি রোজই কাটে নাকি? বীণাপানি দেখতে খারাপ নয়, রংটি খুব ফর্সা না হলেও উজ্জ্বল শ্যামবর্ণ, মুখের গড়নটি বেশ সুন্দর, চোখ দুটো ডাগর ডাগর। পাড়াগের গৃহস্থ বন্ধু কাজে কর্মে থাকে বলে শরীরের বেশ নিটোল স্বাস্থ্য। হরিচরণ তামাক টানতে টানতে বলল, না সত্যি বউ, দেখ কতদিন ভাবছি একজোড়া ভালো রকম অনন্ত তোকে গড়িয়ে দেবো, তা এই হবে করে, বুঝলি না? বীণাপানি একটুখানি হেসে মুখ নিচু করল। সে বিয়ের পর প্রথম শ্বশুরবাড়ি এসে আজ 10 বছর ধরে এই কথা শুনে আসছে। একজোড়া সোনার অনন্ত গড়িয়ে দেয়া যে তার দরিদ্র স্বামীর পক্ষে কতটা অসম্ভব তা সে জানত। স্বামীকে একটু ভোলাবার জন্য সমদুঃখে বলল, তাই এবার তো হয়েই যেত, ওই সেটেলমেন্টের খরচা দিতেই তো অনেকটা বেরিয়ে গেল। হরিচরণের সামান্য যা কিছু জমি জমা ছিল এবার সেটেলমেন্টের খরচ বাবদ তার দরুন গভর্নমেন্টের লোককে 30 টাকা দিতে হয়েছিল। সে কিন্তু স্ত্রীর কাছে ও যেসব লোকে জমি জমার ধার ধারে না তাদের নিকট প্রচার করে বেড়াতো যে তার পৈতৃক অনেক জমি লোকে ফাঁকি দিয়ে খেত। এখন সেটেলমেন্টে সেগুলো সে ফিরে পেয়েছে। প্রায় শতাবধি টাকা এজন্য তাকে খরচ দিতে হয়েছে। সেটেলমেন্টের ক্যাম্পে তার খুব খাতির হয়েছে, ইত্যাদি ইত্যাদি। স্ত্রীর চোখে বড় হতে সকলেই চায়। স্ত্রীর মুখে সেটেলমেন্টের কথা শুনে হরিচরণ আরম্ভ করল, দেখ সেদিন তো ক্যাম্পে গেলাম, আমাদের গায়ের সব বড় বড় হুডেকে জিজ্ঞাসাও করলে না কানুনগো। আমি যেতে মাত্রই কানুনগো একেবারে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, বললে, আসুন জমিদার মশাই আসুন। 7 বেরের দরুন সেই জমা যে কাগজপত্র গোলমাল হয়েছিল বুঝলি তো, তা বলতেই কানুনগো মুহুরিদের সব বকে উঠল, বললে, রায়মশাই আপনি না থাকলে এরা সব গোলমাল করে ফেলে, আপনি বসুন, আমি বন্দোবস্ত করে দিচ্ছি। সে কি খাতির! স্ত্রীর ডাগর চোখের প্রশংসমান দৃষ্টিতে উৎসাহ হয়ে হরিচরণ অধিকতর ভিত্তিহীন একটা কি ফাঁদে যাচ্ছিল। এমন সময় তাদের বাড়ির বাইরের সদর দরজায় কি যেন ঘা দিচ্ছে শোনা গেল। বীণাপানি বলল, ওগো, দরজায় কি যেন ঘা দেয়? কই না, এত রাত্রে কে ঘা দেবে? সঙ্গে সঙ্গে আবার আঘাতের শব্দ ও কার গলার আওয়াজ পাওয়া গেল। বীণাপানি বলল, ওই যে কে ডাকছে, একটু দেখো না। হরিচরণ একটু চিন্তিত হলো। পূর্বেও সে যে আঘাতের শব্দ শোনেনি এমনটা নয়, কিন্তু এই শুনতে না পার ভান করবার মূলে একটু প্রত্নতত্ত্ব রয়েছে। আজ 3 বছর পূর্বে ঠিক এই পৌষ মাসেই সে রামনারায়ণপুরের হাটে এক কাবুলি আলোয়ান বিক্রেতার নিকট ধারে 10 টাকা মূল্যের একটা আলোয়ান কিনেছিল। হতভাগ্য কাবুলিওয়ালা 2 বছর যাবৎ হাঁটাহাঁটি করেও এ পর্যন্ত টাকা পাওয়া তো দূরের কথা, হরিচরণের সাক্ষাৎ পর্যন্ত পায়নি। হরিচরণ শঙ্কিত মনে সামনের উঠোনে গেল। সেই কাবুলিওয়ালাটা এত রাত্রে আসেনি তো,
বিচিত্র কি, সঙ্গে কি সে তার দুই একজন দেশভ্রাতাদের এনেছে? তাহলে উপায়? সে আস্তে আস্তে বাইরে বাড়ির দরজার নিকট যেতে যেতে হরিচরণ শুনতে পেল দরজার বাইরে থেকে বাংলায় কে উচ্চস্বরে বলছে, রায়মশাই কি বাড়ি আছেন? যাক, বাঁচা গেল, তাহলে কাবুলিওয়ালাটা নয়। হরিচরণ খিল খুলে দেখল বাইরে একজন অপরিচিত ভদ্রবেশী প্রৌঢ় দাঁড়িয়ে। প্রৌঢ় জিজ্ঞাসা করল, এইটাই কি হরিচরণ রায়মশাই বাড়ি? আগে আমারই নাম। তা বেশ বেশ, বড় সন্তুষ্ট হলাম। আমি আসছি কলকাতা থেকে, এই ট্রেনেই আসছি। তোমার শ্বশুর রামজীবন বাবু আমার একজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তাঁর ওখানে একসময় আমার খুবই যাতায়াত ছিল, তবে এখন আমি বাইরে বাইরে থাকি, এই জন্য অতটা আর যাওয়া হয়ে ওঠে না। তা বেশ বেশ, বড় সন্তুষ্ট হলাম বাবা জীবনকে দেখে। বিনা এখানেই আছে তো? আগে হ্যাঁ, আসুন, ওই বাড়ির মধ্যেই আছে। মুখে অভ্যর্থনা করলো, মনে মনে সে অত্যন্ত চটেই গেল। এই শীতের রাত্রে স্ত্রীর সঙ্গে গল্প জমিয়ে এনেছিল, তা নয় এখন আবার রাঁধো ভাত, নিয়ে এসো জল খাবার, কোথায় বা পিঠে আর কোথায় বা কি। শ্বশুরগিরি ফলাবার আর সময় পেলেন না, এর চেয়ে সেই কাবুলিওয়ালাও যে ছিল ভালো। না, এইসব দুর্বৃত্তদের জন্য দুনিয়ায় আর সুখ শান্তি নেই। প্রৌঢ় বললেন, বাবাজি, তোমার শ্বশুরের সঙ্গে আমার হরিহর আত্মা ছিল। আমার নাম শুনেছ কিনা জানি না, আমার নাম কৃষ্ণলাল গাঙ্গুলি। ছেলেবেলা থেকে বন্ধুত্ব, তার ছেলে পিলে সব আমার কোলে পিঠে মানুষ। তোমার যখন বিয়ে হয় তখন আমি লাহোরে চাকরি করি, কাজে আসতে পারিনি। ছোকরা অল্প বয়সেই মারা গেল, সবই ভবিতব্য। হরিচরণের বাড়ির দালানটা ছিল অত্যন্ত ছোট। পৈতৃক আমলের বাড়ি, অনেকদিন মেরামত হয়নি। জানলার কবাট খুলে পড়েছে, কোনো কোনোটি নারকেলের ছোবড়ার দড়ি দিয়ে গড়াদের সঙ্গে বাঁধা। হরিচরণ কৃষ্ণলাল বাবুকে দালানে একটা ছোট টুলের ওপর বসিয়ে বলল, বসুন, আমি বাড়ির মধ্যে বলি। কৃষ্ণলাল বাবু বসে দেখলেন দালানের দরজা জানলা একটাও ভালো অবস্থায় নেই, সবগুলির ফাঁক দিয়েই হু হু করে হিম আসছে। বন্ধুর এই কন্যাটি সকলের ছোট, 3 মেয়ের বিয়ে দেবার পর সর্বশান্ত হয়ে তার বিয়েটা দেন। সে যে ভালো পাত্রে পড়েনি তা তিনি জানতেন। কৃষ্ণলালবাবু মনে মনে একটু কষ্টই অনুভব করলেন। মিনিট 4-5 পরে উত্তর দিকের দরজা ঠেলে বিনাপানি দালানে প্রবেশ করল। কৃষ্ণলালবাবু তাড়াতাড়ি চৌকি ছেড়ে উঠে দাঁড়ালেন, বললেন, এসো এসো বিনা মা, এসো। ওহ, সেই তোর বিয়ের আগে মা, তখন আমি। বিনাপানি গলায় আঁচল দিয়ে কৃষ্ণলাল বাবুকে প্রণাম করল। কৃষ্ণলাল বাবু তার হাত ধরে তুললেন। এসো এসো, সাবিত্রী সমান হও মা। দেখি মা বিনু, মুখখানা তোর, কত দিন দেখিনি। বিনাপানির মা বাবা কেউ ছিল না। বাপের বাড়ি ভাইরা থাকলেও বাবার মৃত্যুর পর তার খুব একটা খোঁজ খবর নিত না। আজ 5-6 বছর সে বাপের বাড়ি যায়নি বা বাপের বাড়ির কাউকেও দেখিনি। নির্জনে তার মায়ের মুখ মনে পড়ত, বাবার মুখও মনে পড়ত, শৈশবের সঙ্গী সাথীদের মুখও মনে পড়ত। উঠোনের বকুলতলায় সেজতি ব্রতের কথাও মনে পড়ত। তার বিরহী প্রাণটি পুকুরের ঘাটে চালতা তলায়
শত শৈশবের স্মৃতি ভরা তাদের পাড়ায় ধুলোমাটির পথে পথে সেই বকুল ফুলের বুকে মুখ লুকিয়ে মনের সমস্ত দুঃখ কষ্ট উজাড় করে দিত অসহ্য তৃষ্ণায়। ভাইয়েরা তার খোঁজও নেয় না। সে ভাবত আজ মা বাপ বেঁচে থাকলে কি তাকে এরমভাবে ফেলে দিতে পারতেন? হাজার হোক মেয়ে মানুষ। অনেকদিন পরে পিতৃসম পিতৃবন্ধুকে পেয়ে তার সেই অভিমানী সকলের চেয়ে সবচেয়ে বেশি প্রবল হয়ে উঠল। ডাগর চোখ দুটি ছেপে চোখের জল ঝরঝর করে গড়িয়ে পড়তে লাগলো। কৃষ্ণলাল বাবু তাড়াতাড়ি কোচায় খুর দিয়ে তার চোখের জল মুছিয়ে দিতে দিতে সান্ত্বনা দিতে লাগলেন। ছি বিনু, মা আমার, কেঁদো না। বিনা পানি আঁচলে চোখ মুছতে মুছতে কাঁদো কাঁদো সুরে বলল, এতদিন কোথায় ছিলেন জ্যাঠামশাই? আমি তো লাহোরে ছিলাম অনেক দিন, তারপর দেশে এসে সব শুনলাম। তোর বিয়ের সময় আমি চিঠি পেয়েছিলাম, কিন্তু আসতে পারিনি, বড় জরুরি কাজ পড়ে গেছিল। নরুদা ভালো আছে জ্যাঠামশাই? নরু ভালো আছে, পড়ছে, এবার বিয়ে পরীক্ষা দেবে। আমার কথা বলে নরুদা? বলে না মা, খুব বলে। তার নিজের বোন নেই, তোকেই তো বোনের মতো ছেলেবেলা থেকে জানি। ছেলেবেলা খেলা হতে হতে তুই একবার ঝগড়া করে নরুর মুখে আঁচড় দিয়েছিলিস, তোর কি মনে আছে বিনু? বিনা পানি একটুখানি হাসল। সঙ্গে সঙ্গে সেই শৈশবের সাথী নরুদার কথা মনে পড়ায় তার চোখের পাতা পুনর্বার অশ্রুসিক্ত হয়ে উঠল। বলল, নরুদা আমায় একবার দেখতে আসে না কেন জ্যাঠামশাই? আপনি গিয়ে একবার পাঠিয়ে দেবেন? দেব বই কি মা, দেব, তবে এখন তো আসতে পারবে না, এখন তার পরীক্ষা। বিয়ে পরীক্ষা হয়ে গেলে তখন তোকে একবার দেখে যাবে। বিনা পানির মনে পড়ল রাত হয়েছে, জ্যাঠামশাইয়ের কিছু খাবার দাবারের বন্দোবস্ত করতে হবে। সে বলল, আপনি বসুন জ্যাঠামশাই। কৃষ্ণলাল বাবু শশব ব্যস্ত হয়ে প্রায় চৌকি থেকে উঠে পড়ে বললেন, শোন মা শোন, আমার জন্য এত রাত্রে কিছু রাঁধতে হবে না, আমি রাত্রে বরং। বিনা পানি ঘাড় বেঁকিয়ে জননীর মতো শাসনের সুরে বলল, আচ্ছা সে হবে, আপনি বসুন জ্যাঠামশাই, সে আমি বুঝে নেব। কৃষ্ণলাল বাবু হতাশ হয়ে বসে পড়লেন। বিনা পানির বড় ইচ্ছে ছিল জ্যাঠামশাইকে শীতের রাত্রে গরম গরম লুচি ভেজে খাওয়ানো, কিন্তু পয়সা কই? তাতে এখনই তো প্রায় 1 টাকা খরচা। সংসারে অসচ্ছলতা যে কত দূর তা তো সে জানে। সে রান্নাঘরে গিয়ে দেখল স্বামী উনুনের পাড়ে বসে আপন মনে তামাক টানছে। স্ত্রীকে দেখেই হরিচরণ বলল, তা এবার কি ভাত তার তো আবার রাঁধতে হবে? একটা কথা বলি, রাখবে? জ্যাঠামশাইয়ের বয়স হয়েছে, আমার কাছে এতদিন বাদে এসেছেন, এ সময় যদি একটু সেবা যত্ন করতে না পারবো তবে মেয়ে জন্ম মিথ্যে নিয়েছিলাম। আমি ভাবছি জ্যাঠামশাইকে খান কতক লুচি ভেজে দিই। তুমি তোমার সেটেলমেন্টের টাকা থেকে একটা টাকা নিয়ে গিয়ে বিপিনের দোকান থেকে জিনিস কিনে নিয়ে এসো না, আনবে? হরিচরণ কিছু আগে স্ত্রীর নিকট থেকে যে জমিদারগিরির আস্ফলন করেছিল, আসন্ন বিপদের মুখে সে কথা ভুলেই গেল। মাথা চুলকোতে চুলকোতে বলল, তা তো আনলে ভালোই হতো, মানে আনা তো কিছু উচিত ছিলই, কিন্তু হয়েছে কি, এই 24-এর মধ্যে টাকা দাখিল করতে না পারলে আবার সার্টিফিকেট জারি হবে,
ওই যা জোগাড় করা আছে তা থেকে। বীণাপানি একটা উপায় বের করেই রেখেছিল। সে বলল, তুমি তার জন্য ভেবো না। আমার কানের ছেঁদাটা ভালো না, মাকড়ি পড়তে বড় ব্যথা হয়। আজই খুলে রাখতাম, তা নিপুর জন্মবার বলে খুলিনি। তুমি ওই থেকে টাকা নিয়ে যাও, কাল সকালে বরং মাকড়ি বাঁধা দিয়ে 2 টাকা আর কোথাও পাবো না। মাকড়ি তো সে খুলতেই হবে। এরপর আর কোনো প্রতিবাদ করা ভালো দেখায় না বলে হরিচরণ বলল, তবে একটা বাটি দাও, ঘিটাও তো আনতে হবে। হরিচরণ চলে গেলে বীণাপানি দালানে গিয়ে দেখল কৃষ্ণলাল বাবু চামড়ার ব্যাগ খুলে কি সব জিনিসপত্র বের করছেন। তাকে দেখে বললেন, মা বিনু, শোন, এদিকে আয়, আমার একটা স্বাদ তোকে পূরণ করতে হবে মা। কি জ্যাঠামশাই? তুই ছেলেবেলায় আমার কাছে বসে আমার জল খাবার থেকে খাবার তুলে খেতিস, তোর মনে আছে? আমি কলকাতা থেকে খাবার এনেছি ব্যাগে করে, তোকে ছেলেবেলার মতো খাওয়াবো বলে। আয় এখানে বস বিনু, তোকে কতদিন খাওয়াইনি। তখন এইসব খাবার খেতে তুই কত ভালোবাসতিস, তোর মনে আছে? আয় মা, এখানে বস দেখি। জ্যাঠামশাইয়ের কথা শুনে বীণাপানির খুব আমোদ অনুভব হলো। সঙ্গে সঙ্গে তার মনে হতে লাগলো, বাপ জ্যাঠা ভিন্ন কি কেউ মেয়ের কষ্ট বোঝে? সে খেতে ভালোবাসে সত্যি, কিন্তু সেজন্য এখানেতেও কেউ কোনো দিন তাকে আদর করে ভালো কিছু খেতেই দেয়নি। পূর্বে তো তার শ্বশুর শাশুড়ি বর্তমান ছিলেন, আর জ্যাঠামশাই আজ কলকাতা থেকে ব্যাগে বই এনে খাবার এনেছেন তাকে খাবার জন্য। শুধু যত্ন ও স্নেহ দান করতে করতে তার মনটি যে গৃহিণী ও জননীর প্রবীণত্বে উপনীত হয়েছিল, আজ এই প্রৌঢ়ের সংস্পর্শে তার সেই মনটি আবার 10 বছরের ছোট মেয়ের মতো হয়ে গেল। তারপর তার ঘুমন্ত খোকা নিপুর কথা মনে পড়ল। সেও খাবার খেতে ভালোবাসে। এ পর্যন্ত জ্যাঠামশাই নিপুর কথা কিছু বলেনি, বোধহয় তার কথা তিনি জানেনই না। জানলে নিশ্চয়ই তার কথা জিজ্ঞাসা করতেন। নিজে বলতে তার লজ্জা লাগতে লাগলো। বীণাপানি এসে জ্যাঠামশাইয়ের কাছে গিয়ে বসল। বাম হাতে বীণাপানির মাথার চুলগুলির মধ্যে আঙুল চালাতে চালাতে তিনি তাকে খাবার খাওয়াতে লাগলেন। স্নেহ মায়ায় তার মন পরিপূর্ণ হয়ে গেল। তিনি বলতে লাগলেন, মা বিনু, সেই তুই ছেলেবেলায় আমার জল খাবার থেকে জোর করে টপ টপ খাবার তুলে খেতিস, তোর মনে আছে? তখন তুই খুবই ছোট। মা আমার কত রোগা হয়ে গিয়েছে। আর যদি রাম থাকতো। এইটা খেয়ে দেখ মা, একে রাজভোগ বলে। তুই কখনো খাসনি, এই কলকাতা ছাড়া সব জায়গায় পাওয়া যায় না। কেমন, ভালো? বীণাপানির মনে হলো নিপু কখনো রাজভোগ খায়নি। সে খেতে খেতে নত মুখে ঘাড় নাড়ল। আরো কিছু খাবার পর বীণাপানি বলল, জ্যাঠামশাই, আর কত খাবো? আচ্ছা, এই অমৃতিখানা খা, আর খাবারগুলো তুলে রেখে দে, জামাইকে দিস। তারপর বললেন, একটু দাঁড়া, এই দেখ, এই ব্রেসলেট জোড়াটা তোর জন্য গড়িয়েছি, দেখ দেখি হাতে হবে তো। কৃষ্ণলাল বাবুর নিজের মেয়ে ছিল না। বন্ধু কন্যাকে শৈশব থেকে তিনি নিজের কন্যার মতো ভালোবাসতেন। বহুদিন দেশে আসেনি,
বিদেশ থেকে দেশে আসবার সময় প্রথমেই তার বিনা পানির কথা মনে পড়ল। প্রায় 2000 টাকা খরচ করে দিল্লিতে তিনি বিনার জন্য এই ব্রেসলেট জোড়া তৈরি করেছিলেন। কৃষ্ণলাল বাবু ব্রেসলেট জোড়াটা বিনা পানিকে দেখাবার জন্য প্রদীপের সম্মুখে আনলেন। ক্ষীণ আলোয় তার চারিদিকের পাথরগুলো ঝকঝক করে উঠল। বিনা পানি ব্রেসলেট দেখে শুধু আশ্চর্য নয়, মুগ্ধ হয়ে গেল। সে এইরূপ জিনিস কখনো দেখেনি। ওগুলো কি জ্বলছে? পাথর? পাথর ওইরকম জ্বলে নাকি? ও মা! বিস্ময়ে তার মুখ দিয়ে কথা সরল না। কৃষ্ণলাল বাবু বললেন, দেখি মা তোর হাত। বিনা পানির হাতের সবুজ ও লাল রঙের জার্মানি কাচের চুড়িগুলোকে বিদ্রুপ করে ব্রেসলেটের দামি চুনি, পান্না, হিরে জহরতগুলি যেন খিলখিল করে হেসে উঠল। প্রদীপের আলোর শতভাগে ভাগ করে ব্রেসলেট জোড়া বিনা পানির হাতে যেন লাল, সবুজ, নীল আগুনের ফুলকি উড়িয়ে জ্বলতে লাগলো। বিনা পানি নিজের হাতের দিকে চেয়ে অনেকক্ষণ চোখ ফেরাতে পারল না। গয়না আবার এরকম হয় নাকি? কৃষ্ণলাল বাবু বিনা পানির ভাব দেখে বুঝলেন যে গয়নাটি তার পক্ষে অপ্রত্যাশিত রূপে সুন্দর হয়েছে। তাতে তিনি মনে মনে অত্যন্ত খুশি হলেন। এই গরিব ঘরে পড়ে মেয়েটা কত কষ্টই পাচ্ছে, তবু এই বুড়ো তো তাকে একটু আনন্দ দিতে পারল। এই সময় হরিচরণ দোকান থেকে ফিরল। দালানের বাইরে তার আসবার শব্দ শুনে বিনাপানি দালান থেকে সরে গেল। একটু পরে সে যখন রান্নাঘরে লুচি ভাজতে বসছে, হরিচরণ সেখানে এলে বিনাপানি হাসতে হাসতে বলল, আজ কি দেখাবো বলো দেখি? কৃষ্ণলাল বাবু হরিচরণকে গয়নার সম্বন্ধে কোনো কথাই বললেন না, কারণ বলা তার পক্ষে একটু অশোভন লাগতো। হরিচরণ বলল, কি? ব্রেসলেট পেয়ে বিনাপানির আনন্দ আর ধরছিল না। সে ব্রেসলেটটা স্বামীকে দেখাবার জন্য কেসে পুরে কেসটা রান্নাঘরে এনেছিল। স্বামীর সঙ্গে একটা কৌতুক করতে ইচ্ছে হচ্ছিল। বলল, একটুখানি চোখ বুজে থাকো দেখি, তোমাকে আমি একটা ভেলকি দেখাবো। কি? শুনি না। আচ্ছা, চোখটা একটু বোঝো, আমি দেখাচ্ছি। আমি পিছন ফিরছি, কি দেখাবে দেখাও। বিনাপানি কেস খুলে নিজের হাতে পড়ল। তারপর হাসি মুখে বলল, চেয়ে দেখো এদিকে। হরিচরণ হঠাৎ চেয়ে দেখতেই যেন চমকে উঠল। বলল, কি ও? কি বলো দেখি। হরিচরণ নিচু হয়ে স্ত্রীর হাতের উপর ঝুঁকে পড়ে দেখতে লাগলো। সেও দরিদ্র সন্তান, এরকম জিনিস কখনো দেখেনি। হাঁ করে অনেকক্ষণ ব্রেসলেট জোড়ার দিকে চেয়ে রইল। বিনাপানি সকৌতুকে বলল, কোথায় পেলাম বলো দেখি। উনি দিলেন বুঝি? দেখি। তারপর ব্রেসলেটের পাথরগুলোর উপর সন্দিগ্ধভাবে হাত বোলাতে বোলাতে বলল, এইগুলো বোধহয় কাঁচ। এরকম কাঁচ বসানো আংটি তো দেখেছি, কলকাতা থেকে হরিগাঁয়ের মেলায় বিক্রি করতে আনে। এর দাম বেশি নয়। বিনাপানি বিজ্ঞ জহুরির মতো মুখখানা গম্ভীর করে বলল, হ্যাঁ কাঁচ, এসব পাথর, খুব দামি পাথর। তুমি কি করে জানলে পাথর? তুমি পাথর চেনো? জ্যাঠামশাই বললেন যে। হরিচরণ ব্রেসলেট জোড়া ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে দেখল। তারপর বলল, তা যদি হয় তাহলে এর দাম 300 টাকার 1 পয়সা বেশি নয়। তুমি কি করে বুঝলে? জ্যাঠামশাই যে বললেন পাথরগুলোর দাম অনেক বেশি। ওই রকমই হবে, 300 না হোক 350।
তার বেশি আর কত হবে? আজকাল পাথরের দাম কি, আর পাথরেই তো সব জায়গা ছেয়ে ফেলেছে। সোনা আর ওতে কতটুকু আছে? বিনাপানির একথা বিশ্বাস হলো না। একজোড়া অনন্ত গড়াতে সে শুনেছে 500 টাকার বেশি পড়ে, আর একজোড়া দামি পাথর বসানো ব্রেসলেট যে 300 টাকার হবে, এটা তার আদৌ সম্ভব বলে মনে হলো না। রাত বেশি আবার ভয় বিনাপানি খুব তাড়াতাড়ি খাবার তৈরি করতে লাগলো। তারপর জ্যাঠামশাই ও স্বামীকে খাইয়ে নিজে খেয়ে শুতে গেল। পরদিন ভোরে জ্যাঠামশাই নিপুকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। সেদিনকার বিনু, তার ছেলে এত বড় হয়ে গেছে। সমস্ত সকাল নিপুর সঙ্গ ছাড়া হলেন না। দুঃখ করতে লাগলেন। বিনুমার খোকা হয়েছে জানলে তিনি তার জন্য একটা চেন তৈরি করে আনতেন। কলকাতায় কৃষ্ণলাল বাবুর জরুরি কাজ। দুপুরের ট্রেনে রওনা হবার ইচ্ছে থাকলেও বিনাপানির চোখের জল এড়াতে পারলেন না। তিনি বিকেল পর্যন্ত রয়ে গেলেন। সন্ধ্যের আগে হরিচরণ তাকে স্টেশনে পৌঁছে দিতে গেল। 7-8 দিন হয়ে গেল। বিনাপানি ব্রেসলেট জোড়া শুধুমাত্র বিকেলের কিছুক্ষণের জন্য পরত। অন্য সময় বাসন মাজা, উঠোন ঝাড় দেয়া, রান্নাবান্না করা, এর মধ্যে কখনো সে ব্রেসলেট পরে? ব্রেসলেট জোড়া তার কাছে যেন নিত্য নতুন ঠেকত। প্রদীপের মৃদু আলোয় লাল, নীল, সবুজ আলো যখন ব্রেসলেটের গা থেকে ঠিকরে পড়ত, বিনাপানি মুগ্ধ দৃষ্টিতে তার দিকে চেয়ে থাকত। তার উজ্জ্বল শ্যামবর্ণ সুগঠিত হাত দুটিতে ব্রেসলেট জোড়াটি বড় সুন্দর মানিয়েছিল। হরিচরণ একদিন রাতে খেতে বসে বলল, বউ, তোর হাতে বড় সুন্দর দেখাচ্ছে কিন্তু। বিনাপানির মুখ লজ্জায় ও আনন্দে রাঙা হয়ে উঠল। 7-8 দিন পরে মাঘ মাসের মাঝামাঝি রায়বাড়িতে একটা বড় নেমন্তন্ন ছিল। বিনাপানির অনেক দিনের একখানা জরি পার কাপড় তরঙ্গের ভেতর তোলা ছিল। নিমন্ত্রণ আমন্ত্রণে সেই কাপড়খানা সে বের করে পড়ত। হরিচরণ মুখে যতই আস্ফালন করুক, স্ত্রীকে ভালো কাপড় কিনে দেবার ক্ষমতা তার ছিল না। অত্যন্ত পুরনো হলেও বিনাপানি কাপড়খানাকে অতি যত্নের সঙ্গে ব্যবহার করত। এই নিমন্ত্রণে যাবার সময় কাপড়খানা সে বের করে পড়ল এবং মেয়েমহলে দিগ্বিজয়ের লোভ সামলাতে না পেরে ব্রেসলেট জোড়াও হাতে পরে খেতে গেল। তার ইচ্ছে নিজেকে লোকের চোখে বড় করা। আমাদের দেশের শিক্ষিত পুরুষদের জ্ঞান ও বিদ্যা আছে, তারা লোক সমাজে সেটা দেখিয়ে বেড়ায়, কিন্তু বেচারি মেয়েদের সে সম্বল নাই। কাজেই তারা শুধু গয়না দেখিয়ে বড় হতে চায়। সন্ধ্যার একটু পরে বিনাপানির নিমন্ত্রণ থেকে ফিরে এলো। একাদশীর জ্যোৎস্না অল্প অল্প উঠেছে, বাড়িতে কেউ নেই। নিপুকে রায়গৃহিণী ভালোবাসতেন, রাত্রের জন্য তাকে রেখে দিয়েছেন, সকালে লোক দিয়ে পাঠিয়ে দেবেন। বিনাপানি ভাবল স্বামী এখনো বাড়ি আসেনি, ততক্ষণ গা ধুয়ে ও কাপড়খানা কেচে এসে রান্না চড়িয়ে দেবেন। পুকুর ঘাটে যাবার সময় দেখল বাগানের বেড়ার ওপারে বসে স্বামী কি কাজ করছে। গা হাত ধুয়ে পুকুর থেকে উঠে আসবার সময় সে দেখল স্বামী বেড়ার ধারে নেই, বোধহয় উঠে বাড়ি গিয়ে হাত পা ধুচ্ছেন। বাড়ি এসে দেখল দুয়ার যেমন তেমনই তালা লাগানো আছে, স্বামী বাড়ি নেই। ভাবল বোধহয় পাড়ার কোথাও বেড়াতে গিয়েছেন। জলের ঘড়া দালানের মুখে নামিয়ে সে ঘড়ার জলে হাত পা ধুয়ে রকে উঠল। কুলুঙ্গি থেকে চাবি নিয়ে ঘর খুলল, তারপর শুকনো কাপড় পরে প্রদীপ জ্বালালো। জলের ঘড়া বাইরে থেকে এনে ভিতর থেকে দালানের দোর বন্ধ করে রান্নাঘরে যাবে, এমন সময় তার ব্রেসলেটের বাক্সের কথা মনে পড়ল। নিমন্ত্রণ খেয়ে এসে ব্রেসলেট খুলে কেশ শুদ্ধ গয়না দালানের ওপর রেখেছিল।
তুলে রাখবার জন্য সেখানে গিয়ে বীণাপানি দেখল ব্রেসলেটের কেস দালানে নেই। ভাবল তবে কি নিচে পড়ে গেল? আলো ধরে দেখল সেখানেও নেই। বীণাপানির মুখ ভয় নীল বর্ণ হয়ে গেল। পরক্ষণেই মনে হলো বোধহয় স্বামী ঘরে এসে জিনিসটা অসাবধানে পড়ে থাকতে দেখে বাক্সের মধ্যে রেখে দিয়ে থাকবেন। তার নিজের তোরঙ্গের চাবি নিজের কাছে। স্বামী নিজস্ব একটা তোরঙ্গ ছিল, তার চাবি ছিল না। সেটা খুলে দেখল তাতেও নেই। এই কুলুঙ্গি সে কুলুঙ্গি খুঁজল, বাক্সের উপর নিচ দেখল, ঘরের কোণে খুঁজল, কোথাও নেই। গরিবের গৃহস্থালী বাক্স প্যাঁটরার সংখ্যা অত্যন্ত অল্প। যা ছিল তার কোথাও ব্রেসলেটের কেস সে খুঁজে পেল না। বীণাপানি ভয়ে আড়ষ্ট হয়ে উঠল। তাহলে অন্য কেউ কি ঘরে ঢুকে চুরি করেছে? সে কথা ভাবতেও পারছিল না। ভাবতেই তার বুক কেমন যেন আড়ষ্ট হয়ে যেতে লাগলো। চুরি গিয়েছে এ কথা আমল না দিয়ে সে মনে মনে ভাবতে লাগলো, তবে কি তার স্বামী কৌতুক দেখবার জন্য গয়নার বাক্স লুকিয়ে রেখেছেন? নিশ্চয়ই, নতুবার কে নিতে পারে? হরিচরণের সেদিন বাড়ি ফিরতে বেশ বিলম্ব হলো। সে কোনো দিন এত রাত করে ফেরে না। যখন সে ফিরল তখন রাত অনেক। তার এক হাঁটু ধুলো কাদা, যেন অনেক রাস্তা হেঁটে এসেছে। হরিচরণ ঢুকেই বলল, ওহ, আজ যা ঘোরাঘুরি হলো! সেই বেলা 2টোর সময় 2টি নেমন্তন্ন গিলেই বেরিয়েছি, আর অনবরত ঘুরছি। তা তুমি এসেছো কখন? বীণাপানি স্বামীর কথা শুনে হেসে ফেলল। বলল, আহা, আমি বুঝি কিছু বুঝতে পারিনি? কচি খুকি কি না? সে তুমি বের হয়ে গেলেই আমি ধরেছি। হরিচরণের মুখ হঠাৎ একেবারে কাগজের মতো সাদা হয়ে উঠল। একটু পরে সে বলে উঠল, কি বলো দেখি? সত্যি বলছে, আমি তো বাড়িই ছিলাম না। আমি সেই 2টোর সময় চলে গেছি খাজনা আদায় করতে। তুই কিসের কথা বলছিস? তার স্বরে লেশমাত্র কৌতুকের আভাস ছিল না। বীণাপানি স্বামীর কথায় ওর চোখে মুখের ভাবে চিন্তিত হলো। বলল, সেই ব্রেসলেটের বাক্স কোথায় গেল খুঁজে পাচ্ছি না। সন্ধ্যের আগে নেমন্তন্ন খেয়ে এসে দালানের উপর রেখে গেলাম। তারপর ঘাট থেকে এসে দেখি আর নেই। তুমি সত্যি জানো না? না, জানি না। সত্যি সত্যি বলো লক্ষ্মীটি। ব্রেসলেটের বাক্স পাওয়া যাচ্ছে না মানে? কি সর্বনাশ! সে যে অনেক টাকার জিনিস। আমি কি করে জানবো বলো? আমি তো এখানে ছিলামই না। আমি কি মিথ্যে বলছি? সেই 2টোর সময় বেরিয়ে গেছি, আমি তো কিছুই জানি না। বীণাপানি স্বামীর কথা শুনে বুদ্ধি হারালো। সঙ্গে সঙ্গে তার মনে হলো বেলা 2টোর সময় বাড়ির বাইরে যাওয়ার কথাটা স্বামী এত জোর করে বলছেন কেন? সে যে তাকে সন্ধ্যার পর বেড়ার পাশে গাবতলায় বসে কঞ্চি কাটতে দেখেছে। স্বামীর আস্ফালন ও বিস্ময়ের মধ্যে একটা মিথ্যার ধ্বনি তার কানে এসে বাজতে লাগলো। হরিচরণ অত্যন্ত চিৎকার করে হাত পা নেড়ে বলতে লাগলো, বলো কি? সে তো 1 টাকার জিনিস নয়। তুমি বা সেটাকে ফেলে অমন করে যাও কেন? যা সর্বনাশ হয়ে গেল! ভালো করে ঘর দোর খুঁজেছ? চলো দেখি, আমি একবার খুঁজে দেখি। ওসব মেয়েলি খোঁজার কাজ নয়। যাবে কোথায়? ঘরে কোথাও পড়ে আছে। বীণাপানি দালানের মেঝেতে বসে পড়ল। একটা নতুন রকমের ভয় তার মধ্যে দেখা দিল। স্বামী মিথ্যে কথা বলছে না তো? বীণাপানি কখনো স্বামীকে অবিশ্বাস করেনি। স্বামীর কথা এবারও সে অবিশ্বাস করতো না যদি সে সন্ধ্যার সময় তাকে না দেখত। বুদ্ধির দিক থেকে না হলেও
তার নারী হৃদয়ে অনুভূতি শক্তি কেমন করে বুঝে ফেলল স্বামী প্রতারণা করছে। তার ভয়টা অস্পষ্ট রকমের। কিসের জন্য এই ভয় তা সে বুঝতে পারল না। ব্রেসলেট তো তুচ্ছ, তার জন্য এত ভয় নয়। স্বামী মিথ্যা কথা বলছে না তো? তবে কি? কথাটা সে ভাবতেও পারল না। কিন্তু মনের মধ্যে সে কথা স্পষ্টভাবে গ্রহণ করতে না পারলেও একটা মহা যন্ত্রণাকর অনুভূতি মনের কোন গোপন তল থেকে যেন ঘনিয়ে উঠতে লাগলো। তার নির্দিষ্ট কোনো রূপ নেই, তা আবছার মতোই অস্পষ্ট, অথচ তীক্ষ্ণ ও কঠিন। রাত্রি শেষে হিমকণার মতোই ঠান্ডা তার গোপন সঞ্চার। সেই তীক্ষ্ণ শীত ক্রমে ক্রমে তার হৃৎপিণ্ডে পৌঁছতে সেখানকার উষ্ণ রক্তস্রোতকে যেন জমাট বাঁধিয়ে দিল। তার চোখের সামনে হরিচরণ হাঁক ডাক করে ঘর তোলপাড় করতে লাগলো। বাক্সের নিচে, সিন্ধুকের নিচে, চৌকির নিচে এবং তাছাড়া যত অসম্ভব স্থানে খুঁজতে লাগলো। বীণাপানি চুপ করে বসে রইল। স্বামীকে কি বলবে? একবার ভাবল সে তাকে সন্ধ্যের সময় ঘাটে যাবার পথে দেখেছে, কিন্তু না, ছি। সেদিন তো বটেই, পরের দিনও কেটে গেল। ব্রেসলেটে কোনো সন্ধান পাওয়া গেল না। হরিচরণ বলেছে যে সে থানায় গিয়ে ডায়েরি করে এসেছে। এখানে বাস করা অসম্ভব হয়ে উঠল, আর চলে না, ইত্যাদি। শীতের সেই ঠান্ডা রাত্রি ধীরে ধীরে শেষ হয়ে আসলো। ভাঙা জানলার ফাঁক দিয়ে চাঁদের আলো বিছানায় এসে পড়ল। বিয়ের পর থেকে আজ পর্যন্ত যে মধুর অনুভূতি তার মনের মধ্যে চির জাগরিত ছিল, দুঃখে কষ্টে যা তার নীরব অবলম্বন, জানলার বাইরে ওই ভোরের জ্যোৎস্নার মতো তা ধীরে ধীরে মন থেকে মিলিয়ে যাচ্ছে। সংসারে শত অনটনেও মুখে যে হাসি তার চিরদিন ফুটে থাকত, এ কোন নিষ্ঠুর অপহারক তার সরল নারী হৃদয়ের সেই গোপন ঐশ্বর্য এক মুহূর্তে কেড়ে নিল। আজ 10 বছর ধরে তিল তিল সঞ্চয়ের সে যে অমূল্য রত্ন ভাণ্ডার। গাছে গাছে পাখিরা যখন জেগে উঠে কলরব করতে লাগলো, বীণাপানি বিছানা থেকে উঠে তখন বাইরে গেল। সমস্ত রাত না ঘুমিয়ে তার চোখ লাল হয়ে উঠেছে। বাঁশ গাছের মাথা অন্য দিনের মতো আজও ভোরের হিঙ্গুল রাগে রাঙা। পুকুরের পথে কচি কচি দুর্বাদলে শিশিরের জলের আলো আজও রামধনুর রং ফলিয়েছে। আশাওড়ার ঝোপের মাথায় রাঙা লতার সাদা ফুলগুলো অন্য দিনের মতোই নবপ্রস্ফুট, কিন্তু পৃথিবীর চেহারা এক রাতেই তার কাছে বদলে গেল কি করে। সমস্ত দিন কোনো রকমে কাটল। বীণাপানির মুখে ব্রেসলেটের সম্বন্ধে এ পর্যন্ত কোনো কথাই আর শোনা যায়নি। চুপ করে কলের পুতুলের মতো সে সংসারের কাজ একে একে করে গেল। রাত্রে শুয়ে তার আর ঘুম হলো না। তার সকল নির্ভরতা ভরা নারী হৃদয় যেন নিষ্ঠুর আঘাতে একেবারে ভেঙে গিয়েছে। সেদিন ভোরে যখন হরিচরণ উঠল, তখনও বীণাপানি শুয়ে। হরিচরণ কাজে বের হয়ে গেল। ফিরল যখন দেখল নিপু রকে বসে কাঁদছে। ঘরের মধ্যে গিয়ে দেখল বীণাপানি তখনও বিছানায় শুয়ে। স্ত্রীকে গায়ে হাত দিয়ে ডাকতে গিয়ে দেখল তার গা জ্বরে পুড়ে যাচ্ছে। সংজ্ঞা নেই জ্বরের ঘোরে অঘোর অচৈতন্য। হঠাৎ অনুতাপের দংশনে হরিচরণের মন তীব্র বেদনায় ভরে উঠল। সেদিন সেই সন্ধ্যার সময় গয়না চুরি করেছিল, নানা দিকে দেনা ও পাওনাদারদের জ্বালায় বিব্রত হয়ে। তার পূর্বে কয়েকদিন থেকেই তার স্ত্রী ব্রেসলেট জোড়াটার উপর লোভ হয়। সেদিন সন্ধ্যেবেলা ঘরে ঢুকে এসে দেখল দালানের উপর ব্রেসলেটের বাক্স। লোভ সামলাতে না পেরে সেই ব্রেসলেট চুরি করে রামনারায়ণপুরে এক মারোয়ারির দোকানে গিয়ে
বিক্রি করে মোট 7 টাকা পায়। ভেবেছিল পরে না হয় একদিন সব প্রকাশ করবে। স্ত্রীর মাথার কাছে গিয়ে ডাকল, বউ, ও বউ। বীণাপানি চোখ মেলে চাইল। চোখ জবা ফুলের মতো লাল। হরিচরণ পাগলের মতো রামহরি ডাক্তারের বাড়ি ছুটল। ডাক্তার এসে বললেন, জ্বরটা খুব বেশিই হয়েছে, তবে ভয়ের কোনো কারণ নেই। শিশিটা পাঠিয়ে দেবেন, ওষুধ দেব। সেদিন বিকেল থেকে কিন্তু বীণাপানির অবস্থা খুব খারাপ হয়ে উঠল। শেষবেলা থেকে ছটপট করতে লাগলো। সন্ধ্যের পর থেকে জ্বরের ঘোরে প্রলাপ বকতে লাগলো। ওগো, আমায় বললে না কেন? মুক্তোর মালা ছড়াটা তোমার এমনি পরিয়ে দিত, আমি তো রাখতে চাইনি। ডাক্তার বললেন, আজকের রাত আর টিকবে কিনা সন্দেহ। 10-12 বছর পরের কথা। নিপু এখন বড় হয়েছে, সে বেশ ভালো ছেলে হয়ে উঠেছে। এইবার আইএ পরীক্ষা দেবে। হরিচরণের দ্বিতীয় পক্ষের বউ মেঘলতা তাকে নিজের ছেলের মতোই বেশ আদর যত্ন করে। এই পক্ষে হরিচরণের আরো 2 ছেলে মেয়ে হয়েছে। গ্রামে একখানা ছোট মুদিখানার দোকান করে এখন তার এক প্রকার ভালোই চলে। শীতের সন্ধ্যায় চুপচাপ বসে তামাক টানতে টানতে অনেক সময় তার প্রথম পক্ষের স্ত্রীর কথা মনে পড়ে। অনেকদিন আগে রান্নাবাড়ির উঠোনে বীণাপানি একটা ডালিমের চারা পুঁতেছিল। শীতকালে যখন রাঙা রাঙা ফলের ভারে গাছটার ডালগুলি নুইয়ে পড়ে, তখন ভাত খেতে খেতে সেদিকে চেয়ে হরিচরণের গলার ভাত আটকে হঠাৎ বিষম লেগে যায়। তার ছোট মেয়ে পুঁটি বলে, মা, তুমি তরকারিতে এত ঝাল দাও কেন? ঝালের চোটে বাবার চোখ দিয়ে জল গড়াচ্ছে। এই ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনবদ্য গল্প দুর্মতি। গল্পটি যদি তোমাদের মন একটু হলেও ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের অনুভূতি। আর এমন আরও ক্লাসিক গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করো তনুর বাংলা ক্লাসিক স্টোরিকে। আমি তনুশ্রী, আবারও ফিরবো নতুন গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো।